আপনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। আমরা জানি যে বিএনপি জামাতের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে এবং এনসিবির পক্ষ থেকে কথা বলেছে। আপনাদের দাবিগুলো কি আসলে এই মুহূর্তে আপনারা কোন দাবিগুলো তুলে ধরছেন? দেখেন, আমরা গণঅভ্যুত্থানের পরে একটা কনসেনসাস কমিশন, সেটার একটা চুক্তিপত্র হয়েছে এবং সবাই ঐকমত্য হয়েছে। আমরা চাই যে এই যে ঐকমত্যে আসা বিষয়গুলো একটা স্থায়ী রূপ পাক, যাতে করে এগুলোকে কখনো অস্বীকার করা না যায় রাজনৈতিকভাবে। এবং সেটার উপায় হিসেবে আমরা প্রথমেই বলেছিলাম, সব শুরু থেকেই বলেছি, এলএফওর মাধ্যমে জুলাই সনদকে স্থায়ী করে গণপরিষদ নির্বাচন দিতে হবে। অন্যান্য দলগুলো এটার বাইরে ভালো কোনো উপায় দেখাতে পারেনি, এটার চেয়ে ভালো কোনো উপায় দেখাতে পারেনি, তারপরও এটাতে একমত হয়নি। এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে যদি আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার না দেন নেক্সট গভর্নমেন্টকে, তাহলে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের যে চেঞ্জেসগুলো আমরা সবাই মিলে ঐকমত্যে আসলাম, এটার কোনো মিনিং নেই। তাহলে এই পুরো জিনিসটা একটা 17th অ্যামেন্ডমেন্ট হয়ে থেকে যাচ্ছে। আর অ্যামেন্ডমেন্ট ক্যান বি রিভোকড এনি টাইম উইথ এ রিট, এনি টাইম, অ্যান্ড এনিওয়ান ক্যান ডু দ্য রিট। এখন যদি এই হয় পলিসি, তাহলে এই যে জুলাই সনদ এরকম একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুরাটাই একজনের রিটের উপরে, যে কারো রিটের উপরে নির্ভর করছে। আর আমরা বলেছি এই জায়গাটা বন্ধ করতে হবে এবং এটাকে শুধু অ্যামেন্ডমেন্টের জায়গায় রাখা যাবে না। এবং এটা যদি রাখতে না চান, যদি আসলে পরিবর্তন করতে চান, তাহলে নেক্সট গভর্নমেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। মানে সে কনস্টিটিউয়েন্ট মানে যেই সংবিধানের পরিবর্তন করার জন্য তাদেরকে আগে বলতে হবে যে আমি এটা করব, তাছাড়া উনি ভোট চাইতে পারবেন না। সিম্পল এই জিনিসটা লাগবে। দ্বিতীয়ত, এই যে জুলাই সনদ, এইটা আপনি প্রেসিডেন্ট অর্ডারে করবেন এবং সেইটা দিতে হবে প্রধান উপদেষ্টাকে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে যে আমরা, বিশেষ করে একটি বড় রাজনৈতিক দল, তারা বলছে যে আমরা ক্ষমতায় গেলে এইগুলো বাস্তবায়ন করব। এটা আমরা আগেও শুনেছি। তারপরে এটা যখন বলেছে, তারপরে এটা চুক্তি ভঙ্গও দেখেছি। আস্থা রাখতে পারছেন না। এটা আস্থা রাখার জন্য আপনার রাজনৈতিক ইতিহাস তো সেই শিক্ষা দেয় না। একজন বুদ্ধিমান রাজনৈতিক দল এবং বুদ্ধিমান রাজনীতিবিদ উভয়ই অতীত থেকে শিক্ষা নেয়। কিন্তু আমরা যদি আমাদের অতীত থেকে শিক্ষা নিই, তাহলে দেখব যে অবশ্যই আমাদের এখানে ভিত্তি, যেটা হচ্ছে আইনগত ভিত্তি এবং যেটা সম্ভাবনা কতটুকু, সেটার উপরে নির্ভর করতে পারে। দেখেন, বিএনপি বা জামাত বা অন্য কোনো দলের কেউ যদি চায়, তাহলে কাউকে দিয়ে একটা রিট করাতে পারে। এটা আমরা অনেক নজির দেখেছি। আমরা কোটা সংস্কার আন্দোলন, যেটার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান উপস্থিত হয়েছে, সেখানেও আমরা একাধিকবার দেখেছি। বিএনপি নিজেও এটার ভিকটিম। পঞ্চম সংশোধনী রিভোকড হয়েছে যে কারো রিটের মাধ্যমে। এটা কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে এটা করে নাই, কাউকে দিয়ে করিয়েছে, তারপরে এটা সুপ্রিম কোর্টকে সামনে রেখে এটা করা হয়েছে। আমাদের সুপ্রিম কোর্ট তো স্বাধীন না, একটা পরাধীন সুপ্রিম কোর্ট। এবং এই বিচার বিভাগ স্বাধীন করার ইমপ্লিমেন্টেশন, এটাই আমি বললাম যে জুলাই সনদকে কোনোভাবে ইমপ্লিমেন্টও করা হয়নি আমাদের কোথাও। এখনো কি সুপ্রিম কোর্ট বা আইন বিভাগ পরাধীনভাবে কাজ করছে? অবশ্যই। কারণ আপনি যখন জুলাই সনদে যে বিষয়গুলো এসছে, সেগুলো যদি ইমপ্লিমেন্টেশনের আকারে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা করা হতো, ইম্পোজ করা হতো, তাহলে গিয়ে আপনি কিছু চেঞ্জেস দেখতে পাইতেন। কিন্তু সেটা তো করা হয়নি, কারণ জুলাই সনদ তো আসলে সাইন করার পর এটা কোনো অর্ডার আসেনি। কাদের অধীনে এটা আসলে কি, ধরেন আমাদের রাজনৈতিক দলগুলো আগে পাওয়ারে ছিল, বিএনপি জামাত উভয়ই কিন্তু আগে পাওয়ারে ছিল। তাদের একটা অভিজ্ঞতা আছে যে কিভাবে প্রতিষ্ঠানগুলোতে দখল করতে হয়। এই অভিজ্ঞতা কাজে লাগছে এখন খুব ভালোভাবে। কিন্তু এখন আবার একটা দারুণ মোমেন্ট হয়েছে যে এইটা কাজে লাগানোর পরে, ওই জায়গাগুলো দখল নেওয়ার পরে, জেলা প্রশাসক থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, জেলা কোর্ট এবং সেই সাথে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং উপদেষ্টা পরিষদ, আমাদের উপদেষ্টা ক্যাবিনেট, যেটা এই সব কিছুর মধ্যে দখলদারিত্ব করার পরেও একটা দেখানো যাচ্ছে যে কিংস পার্টি এটা করছে। কিংস পার্টি কারা? কিংস পার্টি বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে। কিন্তু আড়ালে আবডালে এটাকে আমাদেরকে ব্যানার হিসেবে এবং আমাদেরকে দোষারোপ করে ব্যবহার করার ফাঁকতালে বাকি সবই হয়ে যাচ্ছে। আমি বারবার বলেছি এবং কালকেও রিপোর্ট এসেছে সিএসি কিভাবে নিয়োগ হয়েছে। আমি বারবার বলেছিলাম যে এটা সুপারিশ কে দিয়েছে, এটা উন্মুক্ত করা হোক। কালবেলা একটা রিপোর্ট করেছে সিএসির সুপারিশ কিভাবে এসছে, এটা নিয়ে একটা রিপোর্ট এসছে। এখন এই যে রিপোর্টগুলো আসে এবং তার ভিত্তিতে আসলে কোনো পরিবর্তন হচ্ছে। এখনকার যে নির্বাচন কমিশন, এটা তো পুরনো আইনে, পুরনো ধারা মোতাবেকই এটা গঠিত। আর এখনকার যে দুর্নীতি দমন কমিশন, এখানে কিভাবে নিয়োগ পেল সেগুলো তো আমরা কেউ জানি না। নাকি এগুলো মানুষের জানার অধিকার নাই?
মানে ধরেন রাজনৈতিক দল হিসেবে এনসিপি চাইতে পারবে না, আমি তাও ধরে নিলাম, কিন্তু সাধারণ মানুষ যারা এই প্রতিষ্ঠানগুলো চালানোর পিছনে চালিকা শক্তি, তারাও কি এটা জানতে পারবে কি পারবে না না? সবাই জানতে চায় যে আসলে স্বচ্ছতা জানতে চায়, চাই। সব মানুষই চায়, জনগণ সবসময় রাষ্ট্রের কাছে এই বিষয়গুলোই চায় যে আসলে যা কিছু হোক এই স্বচ্ছভাবে। কারণে আমি বলছি যে ওই যে গণভোটের যে কোশ্চেন, এটা তো মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, আপনার একই সাথে আপনি যে গণভোটের কোশ্চেনটা মানুষের কাছে থ্রো করবেন, এটা মানুষকে আগে জানতে হবে। তো তাহলে কি নির্বাচন কমিশন পুনর্গঠন চায় এনসিপি? আপনি প্রশ্নটা করেছিলেন যে প্রধান উপদেষ্টার কাছে আমরা কি ধরনের কথা বলেছি। আমরা তো আমাদের 3টা দাবি বলছি, যে গণভোটের কোশ্চেনটা উন্মুক্ত করতে হবে, পরবর্তী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে। তো এই যে এই বিষয়গুলো যদি কমপ্লিট না করে, আর এই যে জুলাই সনদকে অবশ্যই একটা স্থায়ীকরণ, একটা মানে ওই অর্ডার, এই অর্ডারটা অবশ্যই কোনো ফ্যাসিস্ট ব্যক্তি দিতে পারবে না, আওয়ামী লীগের কোনো দোসর দিতে পারবে না। এটা দিতে হবে গণঅভ্যুত্থানের সার্বভৌম ক্ষমতার যে বহিঃপ্রকাশ, যে সিম্বল, তাকে দিতে হবে এটা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সম্মানিত ব্যক্তি, উনি যদি মানে এটা মন বা এক ধরনের আশঙ্কা করেন যে এইটা সাইন করার মধ্য দিয়ে, বা ওনাকে যদি এই আশঙ্কা কেউ দিয়ে থাকে, বা তার মনে এ ধরনের সন্দেহ উদ্রেক করে থাকে যে এটা সাইন করার মধ্য দিয়ে উনি আজীবনের জন্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সনদে স্বাক্ষর করার মাধ্যমে আওয়ামী লীগের চিরশত্রু হয়ে উঠবেন এবং এটা তার জীবন এবং পরিবারের জন্য হুমকি, এটা কেউ যদি তাকে ভয় দেখিয়ে থাকেন, আমার কাছে মনে হয় যে তাকে এই ভয় থেকে উতরে গিয়ে বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দেওয়া উচিত।